আমাদের এই ইভ্যালুয়েশন অফ সিমটম সম্পর্কে আরো অনেক ডিটেলস এবং গভীরে প্রবেশ করতে হবে, কারণ এর উপরেই কিন্তু নির্ভর করে যে রোগীর চিত্রটা নির্ভর করে, এবং এর বোঝার উপরই নির্ভর করে কি ওষুধটা, রঘুনাথ যেরকম বলল। এবং এই বোঝার তফাতের জন্যই আমরা দেখেছি যে 10 জন প্র্যাকটিশনারের একই রোগীর ক্ষেত্রে 10 রকমের প্রেসক্রিপশন হয়ে যায়। আমি তো এখানে ফোর্থ সানডে করে বিভিন্ন ডাক্তারকে নিয়ে ক্লাস করি, সেখানে একটা রোগীর কেস রেকর্ডিং আমি নিজেই করি। তো কেস রেকর্ডিং সম্পূর্ণ হওয়ার পরেই প্রত্যেককে যখন আমি বলি যে আপনারা তো সবই শুনলেন, এবার প্রেসক্রিপশন করুন, সেক্ষেত্রেও দেখা গেছে ওই একই ঘটনা। কেস যদি ডিফিকাল্ট হয় তাহলে দেখা গেছে যে বিভিন্ন জনের বিভিন্ন রকমের প্রেসক্রিপশন হচ্ছে। তার কারণ কি? তার কারণটাও হচ্ছে ওই ওই বোঝার গন্ডগোল। কেউ কতগুলো সিমটমস কে বেশি গুরুত্ব দিচ্ছে, কেউ কতগুলো সিমটমস সেই সিমটমস গুলোকে কম গুরুত্ব দিচ্ছে। এই গুরুত্ব দেওয়ার হেরফেরে, বোঝার হেরফেরে এগুলো ঘটে যাচ্ছে। সুতরাং এই বোঝার হেরফের যদি না হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের হোমিওপ্যাথির সাবজেক্টের উপরে গভীর নলেজ রাখতে হবে। সেটা অর্গানন, ফিলোসফি গুলো, মেটেরিয়া মেডিকা, রেপার্টরি, এই সমস্ত বিষয়ের উপরে দক্ষ হতে হবে। আনফর্চুনেটলি এটা দেখা গেছে এই সব বিষয়ের দক্ষতা সব ফিজিশিয়ানের থাকে না, সেই কারণের জন্যই এই ঘটনাটা ঘটে। কিন্তু যদি দেখা যায় যে 2 জন বা তার বেশি ফিজিশিয়ান যদি দেখা যায় যে এই সব বিষয়ে সমান দক্ষ, তাহলে একটা কেস রেকর্ডিং যথার্থভাবে করার পরে খুব রেয়ারলি কিন্তু আলাদা মেডিসিন হয়ে যায় হয়। কারণ তারা সব ব্যাপারগুলোকে একযোগে দেখতে অভ্যস্ত হয়ে গেছেন। কিন্তু এই জিনিসটা যদি হ্যাবিচুয়েটেড না হয় তাহলে কি হচ্ছে, একজন হয়তো পজিটিভ সিমটমের উপরে বেশি গুরুত্ব দিল, একজন দেখা গেল প্যাথোলজির উপরে বেশি গুরুত্ব দিল, একজন দেখা গেল যে অন্য সিমটমস গুলোর উপরে গুরুত্ব দিল, যেমন জেনারেল সিমটম হতে পারে, সেই সব সিমটমের উপর গুরুত্ব দিল। কিন্তু একযোগে সমস্ত জিনিসটা একযোগে দেখে তার ইভ্যালুয়েশনটা করলে, যথার্থ ইভ্যালুয়েশন করতে পারলে একই ওষুধ হবে। তেমন ঘটনা হচ্ছে যে কতগুলো জিনিস আমাদের জানতে হবে। যে আমাদের পূর্বতন স্টলওয়ার্ড থেকে যত এগিয়ে এসেছে তত এই জিনিসগুলোর তো ব্যাপ্তি বেড়েছে। তো ডক্টর হ্যানিম্যান যখন ধরুন বলেছিলেন, যেমন ডক্টর রঘুনাথ 153 নম্বর অ্যাফোরিজমের কথা বললেন,
যে আনকমন, পিকুলিয়ার, ডিস্টিংগুইশিং সিমটমস, এইসব সিমটমের কথা তিনি বলেছেন যে এগুলো আছে সিমটমের ক্লাসিফিকেশনের মধ্যে। আবার অন্য সিমটমস গুলো আছেন কিছু ভেগ সিমটমস, যেগুলোকে কমন সিমটম বলে ধরা হয়, যেমন কনস্টিপেশন, তারপরে ডেবিলিটি, হেডেক, ডায়রিয়া ইত্যাদি যত রকমের মানে ডিজিজ প্যাথোলজিক্যাল সিমটমস গুলোকে কমন সিমটমের মধ্যে ধরা হয়েছে। তো এই ক্লাসিফিকেশন এগুলোকে উনি ভেগ জেনারেল সিমটমস বলছেন। তো ডক্টর হ্যানিম্যানের এই জেনারেল সিমটম আর ডক্টর কেন্টের জেনারেল সিমটম এই ক্লাসিফিকেশনের মধ্যে কিন্তু তফাৎ আছে, এটা মাথায় রাখতে হবে। ডক্টর কেন্টও সিমটমস গুলোকে তিনটে শ্রেণীতে ভাগ করেছেন। আপনারা সবাই জানেন যে জেনারেল, কমন এবং পার্টিকুলার, এবং পিকুলিয়ার সিমটমস গুলো যদিও ওই জেনারেল সিমটমের মধ্যেই পড়ে। সে সম্পর্কে তিনি পিকুলিয়ার সিমটমস গুলোকে আলাদাভাবে আলোচনা করেছেন ঠিকই, কিন্তু ওটা জেনারেল সিমটমের মধ্যেই ফেলা হয়। তো এখন ঘটনা হচ্ছে যে এই যে ডিভিশন, সেই ডিভিশনে উনি কমন সিমটমস কে একটা আলাদা শ্রেণীতে, জেনারেল সিমটমস কে আলাদা শ্রেণীতে, পার্টিকুলার সিমটমস কে আলাদা শ্রেণীতে ভাগ করেছেন। কিন্তু ডক্টর জেন কাঞ্জিলাল এই বিভাগকে মানেননি, কিন্তু এটা মনে রাখতে হবে। কারণ জেন কাঞ্জিলাল ডক্টর কেন্টের অনেক পরের লোক, কিছু কিছু জিনিসের ভুল ভ্রান্তি গুলোকে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন এবং কারেকশন করে দিয়েছেন। এ কারণে ডক্টর জেন কাঞ্জিলালকে ভারতের কেন্ট বলা হয়। তো সে যাকে এই যে ডক্টর জেন কাঞ্জিলালের বক্তব্য অনুযায়ী এই জেনারেল, কমন এবং পার্টিকুলার সিমটমস গুলো এই যে মেন তিনটে হেডিং এ এরকম ভাগ হবে না। তিনি তার একটা এক্সাম্পল তুলে বলেছেন, কিন্তু যেখানে ডক্টর কেন্ট কমন সিমটমের আলোচনা করতে যে একটা সিভিয়ার কেস উল্লেখ করেছেন। তিনি বলছেন যে একটা মহিলার এই যে ড্রাগিং ডাউন সেন্সেশন, যেটা প্রলাপস অফ দি ইউটেরাসের ক্ষেত্রে হয়ে থাকে, এই ড্রাগিং ডাউন সিমটমস গুলো কিন্তু হচ্ছে কমন সিমটম, ডিজিজের কমন সিমটমস। কারণ যদি একটা ইউটেরাসটা প্রলাপস হয়ে থাকে, একটা অর্গান, তাকে পেলভিক ফ্লোর মাসেলস গুলোর উইকনেস থাকছে, সেই উইকনেসের জন্য ইউটেরাসটাকে সে সঠিক জায়গায় ধরে রাখতে পারছে না, সে কারণে নিচের দিকে নেমে আসছে। বিশেষ করে এটা ভ্যাজাইনাল ওপেনিংস দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করে। তো এই কারণে এই ড্রাগিং ডাউন একটা সেন্সেশন তৈরি হয়, সো দ্যাট ইট ইজ এ কমন সিমটম। তো এই কমন সিমটম অদ্ভুত তত্ত্বের জায়গায় কখন পৌঁছচ্ছে না, এর সঙ্গে যখন একটা এমটিনেস অফ স্টমাক থাকছে, একটা স্টমাকের মধ্যে এপিগ্যাস্ট্রিক রিজিয়নে একটা এমটি ফিলিং হচ্ছে, আর এটা
একটা মডালিটিস দিয়ে এটাকে কোয়ালিফাইড হচ্ছে, নাকি ক্রসিং ডাউন লেগস করলে রিলিফ হয়। কিন্তু এই মডালিটি কিন্তু কমন মডালিটি, কারণ একটা জিনিস নিচের দিকে ডাউনওয়ার্ডস নেমে আসছে, সেটা হচ্ছে কমন মডালিটিস। কিন্তু ড্রাগিং ডাউন মানে নেমে আসছে, সেটাকে আটকানোর জন্য যদি ক্রস করে চাপ দেওয়া হয় বা অনেকে চেপে ধরে বসে থাকে, তাহলে অটোমেটিক্যালি এটা প্রিভেন্ট হবে। এটা তো কমন মডালিটি, এই মডালিটির কোনো গুরুত্ব তেমন নেই। আর কিন্তু সিপি আছে, এই যে ভঙ্গিটা, এই ভঙ্গিটা ওই ওষুধের মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিমটম, যেটা প্রুভিং এর সময় পাওয়া গেছে। সেই কারণে এটাও মনে রাখতে হবে। আবার একটা জিনিস আপনাদের বলি, যে এমটিনেস ইন অ্যাবডোমেন, এই যে প্রলাপসাস অফ ইউটেরাসের সময় হচ্ছে, এইটাও কিন্তু কমন। বাট আমাদের হোমিওপ্যাথরা এটাকে কিন্তু আনকমন হিসেবে ধরে। কিরকম সেটা? না, ইউটেরাসটা যদি সঠিক জায়গায় থাকে তাহলে কিন্তু এটা এমটিনেস তৈরি হবে না। কিন্তু ইউটেরাসটা যখন নিচের দিকে নেমে যাচ্ছে, একটা গ্যাপ হচ্ছে, ইন্ট্রা অ্যাবডোমিনাল গ্যাপিংসটা একটু বেশি হয়ে যাচ্ছে। ডিউ টু দিস গ্যাপিং একটা নিউরোলজিক্যাল সেন্সেশন তৈরি হচ্ছে। এই নিউরোলজিক্যাল সেন্সেশনের জন্যই এমটিনেসটা তৈরি হচ্ছে। সো দ্যাট এটা একটা সাধারণ লক্ষণ, কমন সিমটম অফ দি ডিজিজ। কিন্তু ঘটনা হচ্ছে সিপিয়াতে প্রুভিং এর সময় এই সিমটমের এই প্রলাপসের সাথে এমটিনেসটাকে একটা প্রাধান্য দেওয়া হয়েছে, কারণ ওরকম সে প্রুভিং এ দেখাতে পারে। সুতরাং প্রুভিং এর একটা বিষয় রয়েছে কিন্তু হোমিওপ্যাথিতে। প্রুভিং এর যে সিমটমস গুলোকে আমি ডিজিজ কন্ডিশনে যে জিনিসগুলোকে কমন হিসেবে গণ্য করছি, হোমিওপ্যাথিক প্রুভিং আর অ্যালোপ্যাথিক প্রুভিং এক রকমের নয়। সেই কারণের জন্য হোমিওপ্যাথিক প্রুভিং এ ওই জিনিসটা যদি খুব কোয়ালিফাইড এবং খুব মানে ফার্স্ট গ্রেডে এসে থাকে, তাহলে সেই সিমটমস কে কিন্তু ওই ওষুধের বিশেষ ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। আরেকটা জিনিস দেখা যায় যে সিভিয়ার ক্ষেত্রে কি হয়, এই প্রলাপসাস অফ ইউটেরাস তার সঙ্গে তার কিন্তু আমরা খুব পিকুলিয়ার হিসেবে গণ্য করব তখনই এই প্রলাপসাসটাকে, যখন নাকি দেখা যায় তার অ্যাভারশন টু সেক্স, সেক্সের প্রতি তার কোনো আকর্ষণ থাকে না। কিন্তু এইটাও কমন সিমটম। এইটা দিয়ে সবাই বিচার করে বটে, বাট এটাও কমন সিমটম। কেননা এই যে একটা অর্গান প্রলাপসাস অফ ইউটেরাস, এবং সেটা হরমোনাল সিস্টেমের সঙ্গে এবং এই মাসল উইকনেস, নিউরোলজিক্যাল সিস্টেমের সঙ্গে, ইউটেরাসের ফাংশনের সঙ্গে, স্ক্যান্টি মেন্স ইত্যাদি যেটা সিপিআর হয়ে থাকে, ওতপ্রোতভাবে জড়িত আছে। এবং সেই ক্ষেত্রে এইটা কিন্তু কমন সিমটম। একটা ইউটেরাস প্রলাপস হচ্ছে, তার কি অতিরিক্ত সেক্স থাকা উচিত বলে মনে হয়? কিন্তু যদি প্রলাপসাস নেই, নর্মাল জায়গায় নর্মাল ইউটেরাস রয়েছে, তখন যদি দেখা যায় যে তার সেক্স, যেটা সিপিআর পেশেন্টের ক্ষেত্রে অফেন দেখা যায়, যে তার এইগুলো সব নর্মাল জায়গায় আছে, নর্মালি সব আছে, ইউটেরাসের ফাংশনও ঠিক আছে, তা সত্ত্বেও তার অ্যাভারশন টু সেক্স, অ্যাভারশন টু হাজবেন্ড তীব্র মাত্রায় আছে, দেন ইট ইজ পিকুলিয়ার। তাহলে ঘটনাটা কি, যে এই যে সিমটমস গুলো প্রুভিং এর সময় যেই জিনিসটা খুব
তীব্রভাবে দেখা দেয়, সেই জিনিসগুলো অনেক সময় প্যাথোলজিতে কমন হলেও সেটা কিন্তু গুরুত্ব দেওয়া হয়, এটা মনে রাখতে হবে। কিন্তু সুতরাং আমরা আমাদের প্যাথোলজিক্যাল নলেজ এবং ডিজিজের নলেজ এই অনুযায়ী যদি সবকিছু বিবেচনা করি এবং প্রুভিংকে যদি আমরা গুরুত্ব না দিই, তাহলেও কিন্তু একটা গ্যাপ থেকে যাবে। যেমন আর একটা এক্সাম্পল আমি দিচ্ছি, প্লুরিসির ক্ষেত্রে। প্লুরিসির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেরিটোনিয়ামের মধ্যে দুটো লেয়ারের মধ্যে ফ্লুইড জমা হচ্ছে, যেখানে প্লুরিসি, যদি এটা ড্রাই প্লুরিসি হয় তাহলে কি দাঁড়ায়, সেখানে যদি পেশেন্ট বলে যে একটা স্টিচিং পেন হচ্ছে চেস্টের মধ্যে, অর্থাৎ কি দুটো পেরিটোনিয়াল লেয়ার একে অপরের উপর ঘর্ষণ খাওয়ার জন্য একটা স্টিচিং পেন হচ্ছে, তো এই স্টিচিং পেনটা এই প্লুরিসির ক্ষেত্রে এটা কমন। পেশেন্ট খুব তীব্র মাত্রায় বলছে যে আমার স্টিচিং পেন হচ্ছে এবং এটা প্রেসারে রিলিফ হচ্ছে, তখন এটা ব্রায়োনিয়ার সিমটম হচ্ছে। এবং রেস্টে এর মডালিটিস কিছু যোগ যদি হয়, যে মডালিটিসও দেখা যাচ্ছে যে রেস্টে তার ভালো আছে, একটু নড়াচড়া করলে তার অসুবিধে হচ্ছে। বাট এই যে প্লুরিসি, এর ক্ষেত্রে যদি ঘর্ষণ লাগে, একটু নড়াচড়া করে, তাহলেই তো অ্যাগ্রাভেশন হবে। সুতরাং এটি কমন মডালিটিস। অথচ এই সিমটমস গুলো ব্রায়োনিয়ার ক্ষেত্রে আমরা অফেন প্রয়োগ করি এবং রেজাল্ট পাই। এর কারণ কি? এর কারণটাই হচ্ছে প্রুভিং সিমটমে ব্রায়োনিয়া এরকম জিনিসগুলো ফার্স্ট গ্রেডে অধিকাংশ প্রবারের মধ্যে শো করেছিল। সুতরাং এই প্রুভিং সিমটমস এবং এই যে প্যাথোলজিক্যাল সিমটমস এর ব্যাপার স্যাপার গুলো অত্যন্ত দক্ষতার সঙ্গে এবং সুচিন্তিত ভাবে কিন্তু আমাদেরকে নজরে রাখতে হবে। সুতরাং প্যাথোলজিক্যাল সিমটমস হলেই তাকে বরবাদ করে দাও উইদাউট এনি চিন্তা ভাবনা, এটা করা ঠিক হবে না। কারণ বলবো, ডক্টর হ্যানিম্যান এবং তার সমকালীন যেই সমস্ত ডাক্তার বৈনিং হোসেন এবং আরো অনেকে যারা ছিলেন তখনকার সময়, এই যে আজকের দিনের যে প্যাথোলজি, তখন তো মাইক্রোস্কোপই আবিষ্কার হয় নাই, জীবাণু সম্পর্কেও ধারণা ছিল না, যার জন্য ডক্টর হ্যানিম্যান এই মায়াজম শব্দটার উদ্ভব করেন সেটাকে বোঝানোর জন্য। তাহলে তখনকার দিনে বসে সেই সব চিকিৎসকেরা, এত তো প্যাথোলজি আবিষ্কারই হয়নি, হোমিওপ্যাথিটা কিভাবে চর্চা করতেন, এবং তারা যে চর্চাটা করেছেন এবং তারা যা লিখে গেছেন, আজও আমরা সেটাকে বুঝতে পারছি না। আমাদের ব্রেনে এইরকম, আমরা এত প্যাথোলজি শিখে গেছি, এত প্যাথোলজিক্যাল চর্চা, তাতেও আমরা পিকুলিয়ার সিমটমস গুলোকে ধরতে পারছি না। এর কারণ কি, এটাও বোঝার দরকার আছে। সেই কারণের জন্যই তৃতীয় নম্বর অ্যাফোরিজমে যে ডক্টর হ্যানিম্যান লিখছেন, if he clearly perceives the disease, the knowledge of the disease, what is disease, what is to be known in diseases, ব্র্যাকেটে দেওয়া আছে নলেজ অফ দি ডিজিজ। তা এই ডিজিজ বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন? এই ডিজিজ মানে কি ওই প্যাথোলজির ডিজিজের নলেজ? তখনকার দিনের তো প্যাথোলজি তো আবিষ্কারই হয়নি, এত সব প্যাথোলজি কিচ্ছু ছিল না। তাহলে উনি নলেজ অফ দি ডিজিজ বলতে কি বুঝিয়েছেন?
নলেজ অফ দি ডিজিজ বলতে এই যে মায়াজমেটিক নলেজ অফ দি ডিজিজ, এইটাকে বিশেষভাবে বোঝাতে চেয়েছেন। এবং সেটা বুঝতে গেলে বাকি কমন বিষয়গুলো ডিজিজের সেটা অবশ্যই জানতে হবে। তখনকার দিনে কমন যে সমস্ত ডিজিজ গুলো সম্পর্কে যেটুকু জানা ছিল সেটুকু অতিরিক্ত বিষয়গুলো হচ্ছে প্রুভিং এর বিষয়, এবং ডিজিজ গুলো কিভাবে পিকুলিয়ার সিমটমস হচ্ছে, এবং সেই বিষয়ে ডক্টর কেন্টের উক্তি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ তিনি বলছেন যে ক্লিনিশিয়ানকে এরকম একটা আনকমন বিষয়ের সম্মুখীন হলেই তাকে কি করতে হবে, হেজিটেট করতে হবে, অ্যান্ড দেন মেডিটেট করতে হবে যে এটা তো এরকম হওয়ার কথা ছিল না, এই যে এটা তো এরকম হওয়ার কথা ছিল না, এই যে ডিজিজের প্যাটার্নটা এরকম হওয়ার কথা ছিল না, প্যাটার্ন অফ দি ডিজিজটাই হচ্ছে মূল কথা। অবশ্যই আজকের দিনের প্যাথোলজি অনেক ডেভেলপড হয়ে গেছে, তার ফলে আমাদের আরো সুবিধা হয়েছে নো ডাউট, এবং অসুবিধাও হয়েছে যে এই প্যাথোলজিটা অনেক বেশি আমরা পড়াশুনো করে রপ্ত করে নিয়ে তারপরেও পিকুলিয়ার সিমটম আমরা ধরতে পারছি না, এবং পিকুলিয়ার সিমটমস কে শনাক্ত করা আরো বেশি বিপজ্জনক হয়ে যাচ্ছে। তো সেজন্য আসল কথা হচ্ছে যে আমরা অ্যানালিটিক্যাল ভাবে ভাবছি না যে আমাদের প্রুভিং সিমটমস গুলো, আমাদের মেডিসিন গুলো কি কি ক্যারেক্টারিস্টিক শো করছে, তার সাথে মডার্ন প্যাথোলজি বা এই প্যাথোলজিক্যাল ডিজিজ গুলোর সঙ্গে এটার রিলেশনটা কতটা এবং কতটা যুক্তিপূর্ণ, সেটা কতটা এই প্যাথোলজি মডার্ন প্যাথোলজি কে কতটা নেব, এবং আমাদের প্রুভিং সিমটমস গুলোর উপরে কতটা আমি ডিপেন্ড করব, এই রেশিওটা একটা খুব ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে। এবং এই বিষয়ে সত্যি সদর্থক কোনো বইপত্র কিন্তু নেই যে যার দ্বারা আমরা এটা সহজেই ডিটেক্ট করে ফেলতে পারবো। সে কারণে এক একজন ক্লিনিশিয়ানের দৃষ্টিভঙ্গি এক এক রকম হয়ে যাচ্ছে, যে বেশি প্যাথোলজি শিখে ফেলেছে তার একরকম, যে কম প্যাথোলজি শিখে ফেলেছে তার একরকম। তা সত্ত্বেও এটা পিকুলিয়ার ব্যাপার আছে। আমরা দেখেছি যে কম প্যাথোলজি শিখেও আগেকার দিনের গ্রামে গঞ্জের অনেক চিকিৎসক ছিলেন যারা কলেরা রোগ সারাতে পারতেন, যারা ডিপথেরিয়ার মতন রোগগুলোকে সারাতে পারতেন, যারা কোয়াক ফিজিশিয়ান, তারা তো প্যাথোলজি কিছু জানতেন না। তার কারণটাই হচ্ছে তারা মেডিকা এবং ওই প্রুভিং সিমটমস গুলোর উপরে কিন্তু তাদের প্রখর নলেজ ছিল, এবং তার দ্বারাই সেই সিমটমস গুলো রোগীর মধ্যে এলে বুঝতে পারতো যে এগুলো হলো ডিজিজ সিমটম নয়, এই হলো রোগীর পিকুলিয়ার সিমটমস। এই যে রোগীর পিকুলিয়ার সিমটমস, এই বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। কিন্তু প্যাথোলজি কম জানলেও আমরা এই নলেজের সাহায্যে কিন্তু বৈতরণী পার হতে পারবো। অবশ্য আমি কথা বলছি না যে প্যাথোলজি কম জানলে ভালো, তা কিন্তু বলছি না। প্যাথোলজি যত বেশি জানবেন তত আরো ভালো। একজন আমাদের মডার্ন প্যাথোলজিস্টের যেই নলেজ আছে, একজন হোমিওপ্যাথির যদি সেই নলেজ থাকে আরো ভালো, কিন্তু তার যদি এই হোমিওপ্যাথির আবার এই বিষয়ের উপরে যদি ভালো নলেজ না থাকে, দি ওয়ার্স্ট, সবচেয়ে খারাপ। তো আমি আজকে এইটুকু বলে বক্তব্যটা শেষ করলাম। তার আগে একটা বলে নি, এই কমন সিমটম বলতে যে আমি এটা শুরু করেছিলাম, ডক্টর জেন কাঞ্জিলাল কিন্তু এই কমন সিমটমস গুলোকে আলাদা ক্যাটাগরিতে ভাগ করেননি। তার ক্লাসিফিকেশন হচ্ছে এরকম যে সিমটমস গুলোকে প্রধানত তিনি দুটো ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে জেনারেল এবং একটা পার্টিকুলার।
জেনারেল সিমটমস গুলোকে ডক্টর রঘুনাথ ঘোষ যেরকম ফিজিক্যাল এবং মেন্টাল দুটো শ্রেণীতে ভাগ করেছে, উনি সেটা করেননি, কিন্তু এটা করা যায়, করা উচিত। ফিজিক্যাল এবং মেন্টাল জেনারেল বলে আলাদা, তা উনি একটা জেনারেল হেডিং এর মধ্যে রেখেছেন। এই জেনারেল হেডিংটাকে তিনি আবার কমন এবং আনকমন ভাবে ভাগ করেছেন। আবার পার্টিকুলার সিমটমস গুলোকে উনি কমন এবং আনকমন হিসেবে ভাগ করেছেন। এবার এই কমন সিমটমস গুলো, আনকমন সিমটমস গুলোকে ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড বলছেন, এর মধ্যে আছে। কমন সিমটমস গুলো ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড আছে। পার্টিকুলার সিমটমস গুলোকে আবার যে কমন এবং আনকমনে ভাগ করা হয়েছে, এদেরও প্রত্যেকের ফার্স্ট, সেকেন্ড, থার্ড গ্রেডে আছে। এবার উনি যেটা বলেছেন যে কমন সিমটমের আলাদা অস্তিত্ব ওইভাবে নেই কেন, এই পার্টিকুলার সিমটমের মধ্যে সেটা রয়েছে। আর এই কেন্ট পার্টিকুলার না, জেনারেল এবং পার্টিকুলার এই দুটোর মধ্যেই এই কমন সিমটমস গুলো রয়েছে। অর্থাৎ কমন সিমটমস গুলো জেনারেল কমন সিমটম হতে পারে, আবার পার্টিকুলার কমন সিমটমস হবে। ওটাকে আলাদা ক্যাটাগরি হিসেবে চিহ্নিত করার দরকার নেই, তাই বলছেন। কারণ উনি কেন্টের ওই জিনিসটাকে, বক্তব্যকে খণ্ডন এভাবে করেছেন যে এই যে প্রলাপস অফ দি ইউটেরাস, এটা কিন্তু হচ্ছে, তার জন্য এটা ড্রাগিং ডাউন সেন্সেশন হচ্ছে। সুতরাং এই ড্রাগিং ডাউন সেন্সেশনকে উনি কমন সিমটমস বলছে, কিন্তু এই কমন সিমটমসটা কোন অংশকে ঘিরে হচ্ছে? একটা মহিলার পেলভিক অর্গানকে ঘিরে তো হচ্ছে, সুতরাং এটা পার্টিকুলার পার্টকে নির্দেশ করছে না। সুতরাং কমন সিমটম এই পার্টিকুলার পার্টকে ঘিরে হতে পারে, ঘিরেই সাধারণত থাকে। অথবা জ্বর ক্ষেত্রে, সাপোজ একটা জ্বরের ক্ষেত্রে, একটা টাইফয়েড জ্বরের ক্ষেত্রে যে ল্যাডার প্যাটার্নের যে ইয়েটা, একটা স্টেপ ল্যাডার প্যাটার্নের ফিভার, যেটা ফিভারটা কিন্তু কি গোটা শরীরটা জুড়েই আছে, যেটা হচ্ছে টাইফয়েড ফিভারের কমন সিমটম। সুতরাং এটা একটা জেনারেল সিমটম, বাট এটা একটা কমন সিমটম অ্যাট দি সেম টাইম। সুতরাং কমন সিমটম জেনারেল হতে পারে, কমন সিমটম পার্টিকুলার হতে পারে, তার আলাদা অস্তিত্ব, আলাদা করে ওইভাবে ক্লাসিফিকেশনটা কেন্টের মতন করেননি। এই ডিফারেন্সটার কথা বলছিলাম। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমি এইটুকু বলে আজকে শেষ করলাম, এবং ডক্টর রঘুনাথ ঘোষ পরপর যেরকম বলে যাবে সেইভাবে দেখা যাবে আরো। ধন্যবাদ স্যারকে। বলতে যে মায়োজোমেটিক নলেজের কথা বললেন, ব্র্যাকেটে কিন্তু স্যার ইন্ডিকেশন কথাটা লেখা আছে। এই ইন্ডিকেশন বলতে স্যার কি বোঝানো হয়েছে? ইন্ডিকেশন মানেটা হচ্ছে যে ডিজিজের মধ্যে এমন কিছু সিমটমস আছে, হ্যাঁ, এমন কিছু সিমটমস আছে যেই সিমটমস গুলোর দ্বারা আমি ওই অবস্থাটা, পেশেন্টের ওই ডিজিজের ওই অবস্থাটা আমি বুঝতে পারবো এবং ওষুধ নির্বাচন করব। নলেজ অফ দি ডিজিজ ইন্ডিকেশন, অর্থাৎ ওই পিকুলিয়ার সিমটমস গুলোই হচ্ছে ইন্ডিকেটর, যেটা হচ্ছে মায়াজমের প্রতিফলন মাত্র, ডমিনেন্ট মায়াজমের প্রতিফলন মাত্র। যে ইন্ডিকেশনের দ্বারা হচ্ছে আমি একটা ওষুধকে শনাক্ত করতে পারবো এবং প্রকৃত ডিজিজ কি, আসলে ডিজিজটা কি সেটা বুঝবো। আসলে ডিজিজ মানে ডক্টর অ্যানিম্যাল এটা বোঝাতে চাননি যে কোন জীবাণু দ্বারা হলো, কি কি প্যাথোলজিক্যাল চেঞ্জ আসলো, কি কি তার মধ্যে সিমটমস আসলো, এটাই হচ্ছে ডিজিজের সব, এটা নয়। এই ডিজিজের ব্যাকগ্রাউন্ড, এই ডিজিজটা তো ব্যাকগ্রাউন্ড এগুলো থাকবে, এর মধ্যে
আমাকে ডিজিজটা প্রকৃতভাবে চিনতে গেলে কোন জিনিসটা জানতে হবে, সত্যিকারের ওই ডিজিজটা কি প্রকৃতির সেটা জানতে গেলে আমাকে কি জানতে হবে, কি জানতে হবে, সেখানে রোগীর সিমটম জানতে হবে। আর রোগীর সিমটম মানেই হচ্ছে মায়াজমেটিক বেসগ্রাউন্ড থেকে সে কি পিকুলিয়ারিটি তৈরি করেছে এবং পিকুলিয়ার সিমটমস গুলো দিচ্ছে, যেগুলো উনি 153 নম্বর অ্যাফোরিজমে বলেছেন, সেই যে পিকুলিয়ার আনকমন ডিস্টিংগুইশিং সিমটমস গুলো কোনগুলো, তাহলে একটা ডিজিজকে আমরা সঠিকভাবে জানতে পারবো এবং ওইটা হলো ইন্ডিকেশন। কি হ্যাঁ স্যার, তাহলে স্যার যখন আমরা প্রেসক্রিপশন করবো শুধু কি স্যার এই পিকিউলিয়ার আনকমন সিমটমের উপরে বেস করেই দেবো না সামগ্রিকতার ভিত্তিতে দেবো? আমাদের তো স্যার সামগ্রিকতার ভিত্তিতেই প্রেসক্রিপশন করার নিয়ম। হ্যাঁ, সামগ্রিকতার ভিত্তিতে তো প্রেসক্রিপশন করতে হবে, কিন্তু তোমার আমাদের জানতে হবে যে কার্যকরী, ওর মধ্যে কার্যকরী টোটালিটি অফ সিমটমস কোনগুলো। কার্যকরী টোটালিটি অফ সিমটমস বলে একটা কথা আছে, সেটা বুঝতে হবে। টোটালিটি মানে কি নিউমেরিক্যাল টোটালিটি নয় তো। আমি টোটালিটি ইভ্যালুয়েশন অফ সিমটম করলাম, আমার 10টা সিমটম পর দিলাম, কিন্তু এই ইভ্যালুয়েশন করতে গেলে আমাকে ফার্স্ট এলিমিনেটিং সিমটম খুঁজতে হবে। কিন্তু কারণ দেখা যাবে যে আমি প্যাথোলজিক্যাল সিমটম বা অন্য জেনারেল সিমটম সাধারণ মাপের যখনই নিচ্ছি, তখন দেখা যাবে তার পেছনে পেছনে প্রচুর আছে, প্রচুর 100-200 করে ড্রাগস আছে। আমি সেই সব দিয়ে কোনো কাজ করতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, এলিমিনেটিং সিমটম নিতে হবে। এলিমিনেটিং সিমটম নিতে গেলেই কিন্তু পিকুলিয়ার সিমটম, আনকমন সিমটমস গুলোকে নিতে হবে এবং সেইগুলোকে প্রথমে রেখে তারপরে কিন্তু আমাকে ইভ্যালুয়েশনটা পরপর ওই গ্রেডেশন অনুযায়ী বা পিকুলিয়ারিটি অনুযায়ী আমি পরপর সাজাবো। তো এর মধ্যে আমরা দেখবো যে যদি আমি 10টা সিমটমস দিই, তাহলে দেখা যাবে তার মধ্যে 3টে বা 4টে সিমটম হচ্ছে দ্বারাই ওষুধকে শনাক্ত করে দিচ্ছে এবং এরা হচ্ছে কার্যকরী টোটালিটি অফ দি সিমটম এবং এরা বেসিক মায়াজমেটিক সিমটমস, তার দ্বারাই ওষুধকে কিন্তু নির্বাচন করে দিচ্ছে। আর বাকিগুলো কি সাপোর্টিং হ্যান্ড, সে সাপোর্ট করছে, অন্য ওষুধগুলো নয়, এটা স্ট্রংলি সাপোর্ট করছে, তারা সাপোর্টিং হ্যান্ড হিসেবে কাজ করছে। এবং সর্বশেষে প্যাথোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি স্টেট যেটা থাকে, সেই গ্রাউন্ড, কোন গ্রাউন্ডের উপরে এই সিমটমস গুলো প্রতিষ্ঠিত হয়েছে, এটা একটা আবহ, একটা ভিত্তিভূমি, সেটাকে লক্ষ্য করা যেতে পারে। তাহলে আমার সম্পূর্ণতা দান হলো। এই হচ্ছে বিষয়। ধন্যবাদ কি স্যার। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। এটা প্র্যাকটিক্যাল যত করা যাবে তত বোঝা যাবে। হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। প্র্যাকটিক্যাল, যেমন ডক্টর জে.এন. কাঞ্জিলাল এক জায়গায় বলেছেন, হুম, যে খুব আউটস্ট্যান্ডিং ফিয়ার, রেস্টলেসনেস উইথ অ্যাংজাইটি, তার সঙ্গে অ্যাংজাইটি আছে, ফিয়ার অফ ডেথ, এই রুব্রিক, এই সিমটমও আছে, একটা সাধারণ জ্বর আছে তার সঙ্গে, ঠিক আছে। এইরকম একটা ক্ষেত্রে, একটা সাধারণ কমন ফিভার, সিজনাল ফিভার, এরকম ক্ষেত্রে আমরা কি নির্বাচন করছি না, অ্যাকোনাইট ন্যাপ, ঠিক তো। কিন্তু এই জ্বরটাই টাইফয়েড ফিভার হলো, সাপোজ টাইফয়েড ফিভার হলো, কিন্তু ওই সিমটমস গুলো একই থাকলো, ওই আউটস্ট্যান্ডিং ফিয়ার, অ্যাংজাইটি, রেস্টলেসনেস, তারপরে ফিয়ার অফ ডেথ, এই সবই থাকলো। তো এখন জ্বরটা পরিবর্তিত হয়ে গেছে, কি না, এটা টাইফয়েডে রূপান্তরিত হয়েছে সাপোজ। তো এখন কি আপনি অ্যাকোনাইট দিতে পারবেন?
এখন কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে হয়তো আর্সেনিক, ব্যাকটেরিয়া, আর্নিকা, পাইরোজেন, এই জাতীয় ওষুধগুলো। তো এই জ্বরটাই আবার একটা দেখা গেল রিউম্যাটিক ফিভারে পরিণত হয়ে গেছে, একটা রিউম্যাটিক ফিভার, এবং সঙ্গে সেম সিমটমস গুলো রয়েছে। তখন কিন্তু আর এই ওষুধগুলো কার্যকরী হবে না, তখন আপনাকে দিতে হবে ক্যালকেরিয়াকার, লাইকোপোডিয়াম, মেডোরিনাম, এই জাতীয় ওষুধগুলো। তাহলে এই প্যাথোলজিক্যাল স্টেট একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এবং তার উপরে এই সিমটমস গুলো এবং কনস্টিটিউশনাল পিকুলিয়ারিটি অনেক সময় পরিবর্তিত হয়ে যাবে, এবং সেই পিকুলিয়ারিটি অবশ্যই কনস্টিটিউশনাল স্টেট অনুযায়ী একজন থেকে একজন আলাদা হবে। এই জন্য একজনের ক্ষেত্রে যেটা লাইকো লাগবে আর একজনের ক্ষেত্রে ক্যালকেরিয়া লাগবে, কিন্তু আউটস্ট্যান্ডিং ওই সিমটমস গুলো মে রিমেইন সেম। সুতরাং এই যে প্যাথোলজিক্যাল স্টেটেরও একটা গুরুত্বপূর্ণ ব্যাকগ্রাউন্ডের ভিত্তিভূমি রয়ে গেছে। তো ইভ্যালুয়েশন অফ সিমটম সেই কারণে নো ডাউট ইজ এ ভেরি ক্রিটিক্যাল এবং অনেক নলেজিয়াস গ্রাউন্ডের উপর ডিপেন্ড করতে হবে। সিম্পল আলোচনায় এটা কিন্তু ধরা পড়বেন না, এটা আমার অভিজ্ঞতা বলে। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যারকে। স্যার বিষয়টি